মব একটি মানবতা বিরোধী সংস্কৃতি। মব কিন্তু শুধু একটা অন্যায় না, এটা একটা মানবতা বিরোধী সংস্কৃতি। একটা রাষ্ট্রের মধ্যে এই মানবতা বিরোধী সংস্কৃতি গড়ে ওঠার কারণেই কিন্তু মবের প্রচলন হয়। এটাকে বলা হয় একটা রেড ফ্ল্যাগ ফর দ্য নেশন, ফর দ্য কান্ট্রি। কারণ কেন? এর মধ্যে প্রথমে শুরু হয়েছে প্যারালাল জাস্টিস বা সমান্তরাল বিচার ব্যবস্থা মানুষের মাথার মধ্যে ঢুকে, যে আমরা বিচার আদালতে পাবো না, তাহলে আমরা আদালতের সমান্তরালে মানে বিচার বিভাগের সমান্তরালে আরেকটা বিচার ব্যবস্থা গড়ে ওঠে ধীরে ধীরে। এর মধ্যে হয় কি, রাজনৈতিক উস্কানি দেওয়া শুরু হয় তারপরেই। উস্কানি কীরকম? ওই যে দেখেন না, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এই মানে যারা ক্ষমতায় থাকে না, তারা এটা মনে করেন সরকারের উপর দায় চাপায় দিয়ে এটার প্রচারণায় নেমে যায়, মানে ব্যাপক আকারে প্রচারণা তৈরি করে এবং এর কারণে সরকারের ব্যর্থতা প্রচার করে। পাশাপাশি ওই যে উপরে বললাম প্যারালাল জাস্টিস, সেই জিনিসটাও মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবে প্রয়োগ শুরু করে এই রাজনৈতিক উস্কানি দিয়ে। তার মধ্যে চলে আসে কি, অস্ত্রের সহজলভ্যতা তৈরি হয়ে গেলে, মানে যদি এই মব হচ্ছে এর মধ্যে যদি দেশের মধ্যে অস্ত্রের সহজলভ্যতা তৈরি হয়, তাহলে এটার ব্যাপকতা আরও বৃদ্ধি পায়। আর যখন এটা আরও ব্যাপক আকার বৃদ্ধি পায়, তখন স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলার অবনতি হয় সারা দেশে এবং অর্থনৈতিক ধসের দেখা দেয়। এবং অর্থনৈতিক ধস যখন নামে ওই রাষ্ট্রে, তার পরের টার্মেই চলে আসে কিন্তু গৃহযুদ্ধ। এই জন্যই এটাকে রেড ফ্ল্যাগ বলা হয় কোনো একটা রাষ্ট্রের ব্যর্থতার দিকে যাওয়ার জন্য। এই মব কালচারটাকে একটা মানবতা বিরোধী সংস্কৃতি বলা হয়। তাহলে চলেন, কেন হয় আসলে মব একটা দেশে? মব তৈরির প্রধান কারণগুলো হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। মানে যখন রাষ্ট্র কোনো অপরাধের বিচার করে না এবং এটা এস্টাবলিশড হয়ে যায় সাধারণ মানুষের মনের মধ্যে, যে এই দেশে বিচার হয় না, এই দেশে বিচার চাইতে গেলে বিচার পাওয়া যায় না, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। আর একটা বিষয় কি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভ হয় কি, মানে যখন একটা রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্যটা এত ব্যাপক আকারে হয়ে যায় যে একটা শ্রেণীর মানুষ, গুটি কয়েকজন মানুষের কাছেই সব টাকা এবং তারাই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করতে পারতেছে, এমনকি বিচার বিভাগও তাদের কথায় চলে। আর যে বিশাল অংশ 70 থেকে 80% নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারা তাদের বেসিক যে নিড, যে মৌলিক 5টা চাহিদা বেঁচে থাকার জন্য, সেটা নিয়েও যখন টানাটানি শুরু হয়, পাশাপাশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা দেখলে, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। সেখান থেকেও মবের উৎপন্ন হয়। আবার দায়বদ্ধতার বিভাজন কীরকম? বাংলাদেশে আমি সহজভাবে বলি, বাংলাদেশে যদি ধরেন আপনি প্রধান রাজনৈতিক দল কয়টা, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আর এখন নতুন হচ্ছে এনসিপি, এগুলো মোটামুটি এখন একটা পর্যায়ে আছে। তো এদের দেখবেন কেউ দায়টা নিবে না, দায়গুলো ভাগ করে দিবে, না এটা আমার দোষ না, এটা ওর দোষ, ওর দোষ না ওর দোষ। এই যে দায়বদ্ধতার বিভাজন, মানে রাষ্ট্রের প্রতি এই রাজনৈতিক দলগুলোর কোনো দায়বদ্ধতা নাই, বরঞ্চ কে কার উপর দোষটা চাপায় দিয়ে দোষটাকে মিনিমাইজ করবে, অপরাধটাকে মিনিমাইজ করবে, এই চেষ্টাটা সকল রাজনৈতিক দল মিলে করে। এর কারণে কিন্তু মব কালচার তৈরি হয়। আরেকটা হচ্ছে ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে ডিইনভিউজিয়েশন। মানে হচ্ছে কি, মবের উপস্থিতিতে যেসব লোকগুলো মব করে, তারা কিন্তু মানে আইডেন্টি ক্রাইসিসটাকে ইউটিলাইজ করে, যে সবাই তো করতেছে, দোষ আমার তো একার না। এই জিনিসটাও কিন্তু মব কালচারকে জেনারেট করে। আরেকটা বিষয় আছে, কোনো একটা রাষ্ট্রে যদি দীর্ঘ সময় ধরে স্বৈরশাসন চলে, সেই দেশে বা সেই রাষ্ট্রে কিন্তু মব কালচার উৎপন্ন হয় বেশি। বাংলাদেশে 1971 সালের পর থেকে আজ অবধি আমার তো ব্যক্তিগত মতামত হচ্ছে, প্রত্যেকটা সরকারি স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাইছে। যখন যারা ক্ষমতায় ছিল, তখন তারা তাদের মতন করে তাদের দলীয়করণ, তাদের আত্মীয়করণ, পরিবারতন্ত্র, তাদের দলের লোকদের সকল সুযোগ সুবিধা দিয়ে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় তৈরি চালাইছে গত 55 বছর এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। এই জন্য স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে পারফেক্ট গ্রাউন্ড বলা হয় মবের। আইন ও বিচারিক ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। আপনারা তো দেখছেন, এই বিশেষ করে গত আওয়ামী লীগ সরকার আমলেও দেখছেন, আইন আদালত সব কিছুই চলতো আওয়ামী লীগের নির্দেশ মতো, আওয়ামী লীগ সরকারের মতন। এবং বাক স্বাধীনতারও ছিল এবং অবদমিত ক্ষোভ মানুষের মধ্যে ছিল। মানুষের যে বাক স্বাধীনতা রোধ করা ছিল, তার ফলে মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়, সেখান থেকেও কিন্তু মব ক্রিয়েট হয়। রাজনৈতিক মেরুকরণ, এই জিনিসটা আমরা দেখেন, ইউএ
আস অ্যান্ড ভার্সেস দেম, মানে আমরা আর তারা। দেখবেন প্রায় ট্যাগিং করা হয়, মতের অমিল হলেই ওরে ও তো রাজাকার, মতের অমিল হলেই ও তো চেতনাবাজ, মতের অমিল হলেই ও তো হচ্ছে স্বৈরাচার, মতের অমিল হলেই ও আওয়ামী লীগ, মতের অমিল হলেই ও জামাত, ও বিএনপি। এই যে ট্যাগিং কালচার, এটাও কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। আর রাষ্ট্রীয় বাহিনীর উপর আস্থার অভাব তো বাংলাদেশে সেই 55 বছর থেকেই। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে রাজনৈতিক ব্যবহার করা হয়, ওই যে প্রথমে বললাম যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে 55 বছরই ধরতে গেলে, যখন যে ক্ষমতায় আসছে রাষ্ট্রীয় বাহিনীকে নিজের মতন করে ব্যবহার করছে। তাতে হয় কি, সাধারণ মানুষের আর এর প্রতি আস্থা থাকে না, যে আমি তাদের কাছে যে আমি ন্যায় বিচার পাবো। তখনও কিন্তু মানুষ নিজের হাতে নিজে অস্ত্র তুলে নেয়, নিজের অন্যায়ের বিচার করতে চেষ্টা করে। আর জবাবদিহিতার অভাব তো সর্বক্ষেত্রেই। যখন যেই দল ক্ষমতায় ছিল তারা সব সময়ই নিজেদের সকল অপকর্মের জবাবদিহিতার ঊর্ধ্বে বসবাস করছে। এটা বাংলাদেশের একটা কমন কালচার ছিল 55 বছর। আরেকটা বিষয় মনে রাখবেন, স্বৈরাচার শাসকরা করে কি, অনেক সময় নিজেরাও একটা নিয়ন্ত্রিত মব করে, কন্ট্রোল মব বলা হয়। এরা নিয়ন্ত্রিত মব করে ওই বিপক্ষের দলের কাউকে ওইভাবে মেরে টেরে একটা সাধারণ জনগণের মধ্যে একটা এই মানে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়। আর এই ভয়ের সংস্কৃতি তৈরি করতে যায় হয় কি, জনগণও এর মধ্যে ঢুকে যায়, স্বতঃস্ফূর্তভাবে এই ক্ষোভটা ঝাড়তে যায়, মানে অন্যের ক্ষোভ এসে জনগণও আরেক জায়গায় ঝাড়া শুরু করে। দেখেন এখানে একটা ভালো থিওরি আছে, সেই আজ থেকে 130 বছর আগে, মানে 1895 সালে এই মব নিয়ে একটা মানে বই বের হয়েছিল, বিশ্ববিখ্যাত বই, যেটাকে এখন পর্যন্ত মবের একটা সুন্দর ব্যাখ্যামূলক বই হিসাবে ধরা হয়। গুস্তাভা লে বিয়ন এইটা লেখছিল, দ্য ক্রাউড এ স্টাডি অফ পপুলার মাইন্ড, বইটার নাম। সেখানে বলতেছে কি, দেখেন কোনো একটা মবে যে কোর গ্রুপ থাকে, মানে আসল আসামি এই মবের, সেটা কিন্তু মাত্র 5 থেকে সর্বোচ্চ 10% লোক এই মবের সাথে সরাসরি যুক্ত থাকে, যারা জেনে বুঝে এই মবটা তৈরি করার চেষ্টা করে। আর অ্যাক্টিভ ফলোয়ার্স থাকে 20 থেকে 30%, মানে হচ্ছে যারা কি, যারা বিষয়টা তেমন একটা জানে না, হালকা জানে, কিন্তু তারা ওই যে কোর গ্রুপের সমর্থক, তাই তারাও ঝাঁপায় পড়ে মবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন, সেটা হচ্ছে প্যাসিভ পার্টিসিপেন্ট। এইটা থাকে সবচেয়ে বেশি, 60-70%, যারা ওই মবে ভাঙচুর করে, মানুষকে হত্যা করে, মানুষকে আক্রমণ করে, তাদের মধ্যে 60-70%ই হচ্ছে প্যাসিভ পার্টিসিপেন্টস। মানে তারা জানেই না কী করতেছে, তারা শুধু অন্যরা কি ভাঙচুর করতেছে তাহলে আমিও ভাঙচুর চালাই, তারা কিছুই জানে না, এবং তারাই সবচেয়ে বেশি আবার ধ্বংসযজ্ঞ চালায়। এই যে কোর গ্রুপটা হচ্ছে আসল শয়তান। তারা কাজে লাগায় হচ্ছে বাকি 90% অ্যাক্টিভ ফলোয়ার্স ও প্যাসিভ পার্টিসিপেন্টদেরকে কাজে লাগায়, এই কাজটা করে। দেখেন 1895 সালে, মানে 130 বছর আগে উনি মব নিয়ে এই বইটা লিখছিলেন, গুস্তাভা লি বিয়ন। এই আধুনিক কালে এসেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আসলেই সেই 1895 সালে উনি যেটা লিখছে ওইটা আসলে ঠিক। ডাকলিয়ান ল্যাটেনের গবেষণায় দেখা গেছে যে মানুষের ভিড়ের মধ্যে দায়িত্ববোধ কমে যায়, মানুষ সত্য মিথ্যা যাচাই করা ভুলে যায়, তাই ধ্বংসকাজে লিপ্ত হতে পারে, কারণ সে মনে করে সে একজন দায়ী না। ওই যে বললাম, যে আমি প্রথমেই বললাম আপনাদেরকে, এই যে এখানে আসেন ডি ইন্ডিভিজুয়েশন, এই ডি ইন্ডিভিজুয়েশনটাই হচ্ছে এইখানে প্রকাশ পাইছে হচ্ছে ডাকলি এবং ল্যাটনের গবেষণাতে। আর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স একটা গবেষণা করছিল, সেটা হচ্ছে লন্ডনে 2011 সালে তো একটা বিশাল দাঙ্গা হয়েছে, আপনারা হয়তো জানেন। সেই দাঙ্গার উপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স একটা গবেষণা করছে দীর্ঘকালীন। এই গবেষণায় দেখা গেছে যে যারা দাঙ্গার সঙ্গে জড়িত ছিল, যারা মবের সাথে জড়িত ছিল, তাদের 90%-রও বেশি মানুষ জানে না যে কেন দাঙ্গা হচ্ছে। সবাই দাঙ্গা করতেছে বা সবাই মব করতেছে, তাই তারা অংশ নিছে। এটা কিন্তু 90%-এর উপরে মানুষ। তার মানে 2011 সালে এসেও প্রমাণ হচ্ছে যে 1895 সালে যে বইটা লেখা হয়েছিল পিপলস মাইন্ড, সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তব সত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, 1990-এর দশকে ধর্মীয় রাজনৈতিক মেরুকরণের কারণে কিন্তু বেশ কিছু মব হয়েছে। যেমন 1992 থেকে 1994 সালে লেখক তসলিমা নাসরিনের বই লজ্জা বইটা বের হওয়ার পরে কিন্তু ধর্মীয় অবমাননার নামে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল এবং মব হয়েছিল, এবং সেই মবে কিন্তু বেশ কয়েকজন মানুষ মারা গেছে।
এবং দোকানপাটও ভাঙচুর হয়েছে। 1996 নির্বাচনের আগেও পরেও কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা মব ভায়োলেন্স হয়েছে। 2000 সাল থেকে 2010 সালের মধ্যে ছেলেধরা গুজব আর চোর ডাকাত সন্দেহে প্রায় 50 থেকে 80 জন মানুষকে গণপিটুনি করে বা মব করে হত্যা করা হয়। 2011 সাল থেকে 2020 সাল এটা ছিল হচ্ছে গুজব আর চরমপন্থার মব। 2011 সালে 7 মার্ডার আর কাদের মোল্লার রায়, এই সব মিলায় এই কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে 7 জনের মতন মানুষ সারা দেশে হত্যা করা হয়েছে মব করে। এছাড়াও 2013 থেকে 2016 সাল পর্যন্ত যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছিল সেই বিচারকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে অনেকজন মানুষকে হত্যা করা হয়েছে মবের মাধ্যমে। 2019 সালে পদ্মা সেতুর আর হচ্ছে ছেলে ধরার গুজব, পদ্মা সেতু করতে গেলে মানুষের মাথা লাগবে, এই গুজব তুলে সারা দেশে 8 জন মানুষকে মব করে হত্যা করা হয়েছিল 2019 সালে। আর 2021 থেকে 2026 এই 5 বছরে হচ্ছে বিশেষ করে 2024 আর 2026-এ জুলাই অভ্যুত্থানের পরবর্তী ও বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু প্রায় 220 জনের মতন মানুষ মারা গেছে। মানবাধিকার সংস্থাগুলো বলতেছে যে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে অন্ততপক্ষে 220 জন মানুষ মারা গেছে মব জাস্টিসের মাধ্যমে। আর 2025 থেকে 2026 সেখানে মারা গেছে 116 জন মবের কারণে। এখন আসেন হচ্ছে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে পরিসংখ্যান হচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের কিন্তু তথ্য মতে 2009 থেকে 2013 এই 5 বছরে 600 জনের মতন মানুষকে মব করে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ আমলে। 2014 থেকে 2018 এই 5 বছরে 450 জনের অধিক মানুষকে মব করে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2024 এই মাত্র 4-5 বছরে 500 জনের বেশি অধিক মানুষকে হত্যা করা হয়েছে মব করে। এর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো? সবচেয়ে অমানবিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে হচ্ছে 2011 সালে আমিনবাজারে শবে বরাতের রাতে 7 জন ছাত্রকে সাভারে ডাকাত সন্দেহ করে মব করে পিটায় হত্যা করে বালুর মধ্যে পুঁতে রাখা হয়েছিল। 2012 সালের রামু ট্র্যাজেডি সম্বন্ধে সবাই জানেন। ফেসবুকে ধর্মীয় অবমাননার ভুয়া ছবি ছড়ায় মব করে রামুর বৌদ্ধ বিহারে তছনছ করে দেয় এবং বেশ কয়েকজন মানুষ মারা যায়। 2016 সালে নাসরিনগরে একই ঘটনা, সেটা হচ্ছে এই যে ধর্ম অবমাননার গুজব ছড়ায় মব করা হয় এবং অনেক কয়জনের হতাহতর ঘটনা ঘটে। আর পদ্মা সেতুর গুজব তো বললাম 2019 সালে যে ছেলে ধরার গুজব ধরায় 8 জনকে মেরে ফেলছে সারা দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেখানের মবের একটা স্টাডি দেখেন, এইটাও নেওয়া হয়েছে আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং দৈনিক জাতীয়গুলোর তথ্য মতে কিন্তু এই তথ্যটা দিচ্ছি আমি। আগস্ট 2024 বিপ্লব পরবর্তী অবস্থায় এই সময় সবচেয়ে বেশি মব হয়েছিল। বলা হচ্ছে যে প্রথম 6 মাস এই আইন সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এরাও বলতেছে যে প্রথম 6 মাস কার্যত দেশে পুলিশ ফাংশনাল ছিলই না, পুলিশ তেমন কোনো কাজই করে নাই প্রথম 6 মাস, এবং 100-র অধিক মবের কারণে হত্যা হয়। সেপ্টেম্বর 2024 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে মব জাস্টিস করে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েরটাও সবাই জানেন, জাহাঙ্গীরনগরেরটাও সবাই জানেন। মোট নিহতের সংখ্যা বলতেছে আইন ও সালিশ কেন্দ্র হিউম্যান রাইটস বলছে ইউনূস আমলে এই 18 মাসে প্রায় 350 জন থেকে 400 জনের বেশি মবের মাধ্যমে মৃত্যুবরণ করে। এখন দেখেন এই মবের থেকে নিস্তারের উপায় কি? মবটা হয়েছে কি আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা কি? এই যে আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষ, জামাতের দোষ এবং একজন আরেকজনকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এই মবগুলোকে আরও ফোকাস করা এবং এগুলো এই একজন আরেকজনের উপর দায় চাপায় দেওয়া, এগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং সকল রাজনৈতিক দলকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে অন্ততপক্ষে মবকে সমর্থন করা যাবে না বা প্রমোট করা যাবে না, রাষ্ট্রকে বরঞ্চ এই বিষয়ে কঠোর হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আর মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। মানুষের যে 5টা মৌলিক চাহিদা
এখান থেকেও কিন্তু মানুষের মধ্যে মানে ক্ষোভ তৈরি হয়, মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়, এবং সেখান থেকেও কিন্তু মব তৈরি হয়। সেই জন্য মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা উচিত। আর রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার চরম সংকট, এই আস্থাটা আসলে রাষ্ট্রকে দেওয়া উচিত, তার প্রতিটি নাগরিককে, যে হ্যাঁ, এই রাষ্ট্র তোমার, এই রাষ্ট্র তোমাকে অবশ্যই প্রোটেক্ট করবে। এটা কিন্তু সাধারণ মানুষের প্রতি আস্থা তৈরির কাজ করা উচিত রাষ্ট্রের পক্ষ থেকে। আর বিচার নিশ্চিত করতে হবে। বিচারটা নিশ্চিত কীরকম, যে একটা দরিদ্র মানুষও নিশ্চিত হবে যে হ্যাঁ, আমার জন্য রাষ্ট্র আছে, আমি অন্ততপক্ষে আদালতে গেলে বিচারটা পাবো। এইটা কিন্তু মব কালচারকে অনেকটাই মনে করেন পালে হাওয়া লাগায়। যখন মানুষ দেখে যে না, বিচার পাবোই না, তখন মানুষ নিজের হাতে বিচারটা নিয়ে নেয় এবং নিজেই প্যারাল একটা জাস্টিফিকেশন শুরু করে। এই জন্য উচিত বিচার নিশ্চিত করা। আর নাগরিক সম্মানটা আসলে সবার জন্য জরুরি। এটাও কিন্তু একটা ক্ষোভের তৈরি হয়, মানে এক রাষ্ট্র শুধু ভিআইপি লোককেই সম্মান দিবে, আর যে নিম্নবিত্ত মানুষ তাকে মানুষ হিসেবেই গণ্য করবে না। তখন হয় কি, নিম্নবিত্ত মানুষরা এইসব মবের মধ্যে অংশগ্রহণ করে নিজেদের মনের জ্বালা মিটায় বা ক্ষোভ মিটায়। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এইটাও। এবং শিক্ষা, সেটা হচ্ছে ওই যে দস্তখত করলেই শিক্ষা, সেটা না। আমাদের পাঠ্যক্রমের শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু ঢুকানো উচিত যে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এবং অন্য কেউ যদি আইন হাতে তুলে নেয় তাকে প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তাকে চিহ্নিত করতে হবে এবং বিচারের জন্য সহযোগিতা করতে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের তৈরি করতে হবে। আর সচেতনতা সর্ব লেভেলে, এবং সবচেয়ে বড় কথা কি, মানে আত্মসচেতনতা সবচেয়ে বেশি দরকার। সেটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি মবকে উস্কাবো না, আমার পক্ষ থেকে আমি সোশ্যাল মিডিয়াতে মব নিয়ে রাজনীতি করব না। এই মব নিয়ে রাজনীতি ব্যক্তি পর্যায় থেকেই বন্ধ হওয়া উচিত বাংলাদেশের। যে প্রত্যেকের উচিত না, মব মানে মব, এই মবের কারণে আমি ওটাকে রাজনৈতিক ট্যাগ করব। আওয়ামী লীগ বলবে বিএনপির দোষ, বিএনপি বলবে জামাতের দোষ, জামাত বলবে আওয়ামী লীগের দোষ, এনসিপি বলবে অমুকের দোষ। এই জিনিসগুলো থেকে ব্যক্তি পর্যায় থেকেও আমাদের বের হয়ে আসা উচিত। না হলে এই দেশ কিন্তু ধীরে ধীরে, আপনারা একটা ডাটা দেখছেন, এই ডাটাটা কিন্তু খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে, আমি যেসব ডাটা দিলাম আওয়ামী লীগ আমলের ডাটাগুলো পাইছি, এটা কেউ ভাবিয়েন না যে আমি রাজনৈতিকরণ করতেছি, যে আওয়ামী লীগের সময় বেশি মব হয়েছে এটা দেখানোর চেষ্টা করছি, ভুলেও না। মূলত অনলাইনের যুগে আমাকে ডাটা নিতে হচ্ছে অনলাইন থেকেই। সেই জন্য আমি যতটুক ডাটা পাইছি অতটুক। বাংলাদেশে মব কালচার আসলে 1971 বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অংশেই কমে নেই, বরঞ্চ প্রতি বছর মব বাড়ছে, প্রতি বছর এটা দ্বিগুণ আকারে বাড়ছে। এটা আমাদেরকে আসলে বোঝা উচিত যে এই জিনিসটা এখনই স্টপ না করলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় চলাচল করা এক সময় বিপজ্জনক হয়ে যাবে, যে যার উপর মব তৈরি করতে পারবে এবং দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে।